গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমার কত নাম্বার ক্লাস? 38। আমি কি পড়াচ্ছিলাম যে অমধ্যম অনুমানের শ্রেণী বিভাগগুলো অলরেডি আমরা পড়েছি। প্রথমটা যে আবর্তন, আবর্তন কাকে বলে, আবর্তন কত প্রকার ও কী কী, এবং এ ই আই ও বাক্যের আবর্তন দেখো। অলরেডি আমরা এ এবং ই বাক্যের আবর্তনটা পড়ে ফেলেছি। আজকে গত ক্লাসে আমি আইটা দেখিয়েছিলাম এবং বলেছি যে আজকে আমি আরও ডিটেলস দেখাবো। তা আইটা থেকে আমি শুরু করছি, তার আগে একটু স্মরণ করে নিই, ঠিক আছে? এই আবর্তনে কি করা হয়? আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদটা থাকবে সিদ্ধান্তে গিয়ে সেটা বিধ হয়ে যাবে, আর আশ্রয় বাক্যের বিধটা সিদ্ধান্তে হবে উদ্দেশ্য। এবং গুণ একই রকম থাকবে, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় হয়, সিদ্ধান্ত হবে, আশ্রয় বাক্য নয় হলে সিদ্ধান্ত নয় হবে। এবং 4 নম্বর নিয়ম ছিল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটা মনে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? এ ই আই ও বাক্যের যে পদের ব্যাপ্যতার সেই নিয়মটা উপরে একটু লিখে রাখতে হবে। আমি তোমাদের বুঝিয়েছি যে টিক চিহ্ন দিয়ে হচ্ছে ব্যাপ্য আর ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে অব্যাপ্য। ঠিক এইভাবে একটু স্মরণ রাখার জন্য এরকম করবে। তারপর ধরো এখানে একটু স্মরণ রাখার জন্য এ ই আই ও লিখলে এই বাক্যের ধরে নাও এখানে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এই বাক্যের দুইটাই ব্যাপ্য, আই বাক্যের দুইটাই অব্যাপ্য, ও বাক্যের হচ্ছে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এখন তুমি এটা কিভাবে মনে রাখবে? এই বাক্যে তুমি যখন মুখস্থ করবে এর বিপরীত হচ্ছে ও। খেয়াল করে দেখো, এতে উদ্দেশ্য ব্যাপ্য, ওতে উদ্দেশ্য অব্যাপ্য, এতে বিধেয় অব্যাপ্য, ওতে বিধেয় ব্যাপ্য, এর বিপরীত হচ্ছে ও। ইতে দুটোই ব্যাপ্য, আইতে হচ্ছে দুটোই অব্যাপ্য। অর্থাৎ আবর্তন পড়ার সময় তোমাকে পদের ব্যাপ্যতার সূত্রটা খাতার উপরে বা বইয়ের পেজের উপর একটু পেন্সিল দিয়ে লিখে রাখবে। তাহলে এই বাক্যের আবর্তনটা অনেক বড়, সেটা আমি পরে দেখো। প্রথম অংশটাকে পড়ে নাও যে এই বাক্যের আবর্তন হয় আই বাক্য। কেন এই বাক্যের আবর্তন আই বাক্য হয়? আমি বলেছি যে এই বাক্য হচ্ছে সার্বিক সদর্থক। যেহেতু গুণ এক হবে, এখন আমাকে কোশ্চেন করতে পারো যে ম্যাম এ থেকে আমি কেন এতে যাব না, কেন এও তো হয়, এই থেকে কেন আমি আইতে যাচ্ছি? আচ্ছা, এই থেকে আইতে যাচ্ছি এ কারণে যে আমি একটু রিপিট করে তোমাদেরকে দেখাই, এটা আমি পরে দেখাচ্ছি। সার্বিক সদর্থক আইটা, এটা যদি তুমি ভালো করে বোঝো এ বাক্যের যে এ থেকে কেন আইতে যাচ্ছে, তাহলে এ বাক্যের সবগুলো অ্যান্সারই তুমি করতে পারবে। আচ্ছা, এই বাক্য ছিল যেমন ধরো সব মানুষ হয় মরণশীল প্রাণী, ঠিক আছে? এটা হচ্ছে আবর্তনীয়। এখন ধরো আমি এ থেকে এ গেলাম, এই থেকে এগেলে আমার কি করতে হবে? আগে বিধটা লিখি। সব, যেহেতু এখানে সব হবে, সব মরণশীল প্রাণী হয় মানুষ। ওকে, এখানে আমরা জানি একে বলা হয় আবর্তনীয়, আর এটা হচ্ছে আবর্তিত। খেয়াল করো, বুঝতে পেরেছি উদ্দেশ্যের জায়গায় বিধেয় জায়গায় উদ্দেশ্য, গুণ এক। এখন এই বাক্যের, এটা খেয়াল করো, এই বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এখানে ছোট্ট করে তুমি বয়েজ অফ ফুলে লিখে রাখো ব্যাপ্য। এই ব্যাপ্যটা এই বাক্যের এই বিধতে হয়ে যায়, এই বাক্যের বিধ অব্যাপ্য, এটা অব্যাপ্য। এখানে কোনো সমস্যা নেই। ব্যাপ্য হয়ে অব্যাপ্য হলে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই বাক্যের বিধেয় পদটা হচ্ছে কি অব্যাপ্য। এই অব্যাপ্যটা সিদ্ধান্তে এসে কি হয়ে যাচ্ছে? এই বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য। আবর্তনের 4 নম্বর নিয়মে আমরা কি করেছি? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অব্যাপ্য আর ব্যাপ্য নয় একই কথা। তাহলে কি হচ্ছে? এটা যেহেতু অব্যাপ্য, সিদ্ধান্তে সেটা ব্যাপ্য হয়ে গেছে, তাহলে আবর্তনের 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হচ্ছে না? হচ্ছে তো। 1 নম্বর নিয়ম কি ছিল? উদ্দেশ্য হবে বিধেয়, কারেক্ট, বিধেয় হবে উদ্দেশ্য, ঠিক আছে। গুণ এক হবে, ঠিক আছে। 3টা নিয়ম ঠিক আছে। ধরা খেলাম কোথায়? 4 নম্বর গিয়ে অব্যাপ্য পদটা ব্যাপ্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ বাক্যের অব্যাপ্য পদজনিত অনুপপত্তি ঘটে। এটা কিন্তু একটা ফ্যালাসি। এটা ফ্যালাসি এ কারণে যে
এখানে যেহেতু 4 নম্বর নিয়মটা লঙ্ঘিত হয়েছে, এগুলো পরে ডিটেলস আমি আরও পড়াবো। এ বাক্য থেকে যদি আমি এ বাক্যে যাই, তাহলে এ বাক্যে অবৈধ সরল আবর্তন জড়িত অনুপপত্তি ঘটে। এখন কোশ্চেন করতে পারো, মিস সরল আবর্তন যে কেন? মনে পড়ে, সরল আবর্তন হচ্ছে সেই আবর্তন যেটা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক হবে। পরিমাণ নির্ধারিত হয় কি দ্বারা? এই যেটা দেখো, দুটা পরিমাণ এক। আর অসরল হচ্ছে আশ্রয় বাক্যটা হবে সার্বিক, সিদ্ধান্ত হবে বিশেষ। এখন দেখো, যেহেতু এটা ফেরাসি হয়ে যাচ্ছে, এটা অবৈধ। পরীক্ষার খাতায় যদি তোমাকে এটা দেয়, এটা কি বৈধ, তুমি সরাসরি লিখবে এটা হচ্ছে এ বাক্যে সরল আবর্তন অবৈধ। অবশ্যই মনে রাখবে কথাটা, এটা হচ্ছে সরল আবর্তন, কেননা পরিমাণ সমান, আর সরল আবর্তনটা হচ্ছে অবৈধ। এখন আমি একটু অসরল করে দেখাই তো। যেহেতু আই বাক্য আমরা সবাই জানি, আই শুরু হয় কি দিয়ে? কিছু দিয়ে। এখানে কি লিখবো? কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। দেখো, আমি যদি এ থেকে আইতে যাই, আই বাক্যে কি ছিল? দুটাই অব্যাপ্য। অর্থাৎ আই যদি তুমি নাও, এই অব্যাপ্যটা এখানেও কি হয়ে যায়? এখানেও অব্যাপ্য হয়। আর এটা তো অবশ্যই অব্যাপ্য, এটাও অব্যাপ্য, ওইটাও। দুইটাই যেহেতু অব্যাপ্য, এখানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এ থেকে এতে যেতে পারবো না, যেতে পারবো সেটা হবে অনুপপত্তি। আরেকটা কথা আমি পরে শেখাবো তোমাদেরকে, এর থেকে এতে যাওয়া যাবে, সেটা হচ্ছে ব্যতিক্রম সাপেক্ষে। ব্যতিক্রম সাপেক্ষেটা পরে বোঝাচ্ছি। তাহলে এ থেকে আমার বৈধ হচ্ছে কি? আই। তাহলে আমরা কি লিখবো? এ বাক্যে আবর্তন আই। এটাই হচ্ছে এ বাক্যের মূল কথা। এ বাক্যের আবর্তন আই, অর্থাৎ এ বাক্যের অসরল আবর্তন। এ আর আই হচ্ছে অসরল। অসরল আবর্তনটা হচ্ছে সঠিক, আর সরল আবর্তনটা হচ্ছে অবৈধ, আর অসরলটা বৈধ। এতে গেল এ। ই কি পড়িয়েছিলাম? ই বাক্যের আবর্তন। একটা ই বাক্য লিখি। ই বাক্য হচ্ছে, গত ক্লাসে দেখিয়েছি, সুতরাং এখন আমি লিখবো না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। কোনো মানুষ নয় নিখুঁত। আচ্ছা, এখন ধরো তুমি কিছু পারো না, শুধু জানো আবর্তনে কি করতে হয়, তুমি লিখে দাও এখানে নিখুঁত। প্রথমে বিধটা উদ্দেশ্য হবে নিখুঁত, গুণ একই হবে, নয় নয়, এখানে হবে মানুষ। এখন তুমি বলতে পারো, মিস এটা এর থেকে যখন আইতে গিয়েছি, এর থেকে আমি ওতে চলে যাই, ও হলে আমাকে কিছু লিখতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবা, যেখানে সার্বিক থেকে সার্বিকে যাওয়া যায়, মানে সার্বিক থেকে সার্বিকেতে গেলে বৈধ হয়, সেখানে তোমার সার্বিক থেকে বিশেষে যাওয়ার প্রয়োজন নেই তো। ঠিক আছে, আমরা দুইটা জানি, এ ই আর এ ই হচ্ছে সার্বিক, আর আই ও হচ্ছে বিশেষ। তাহলে আমি ই থেকে ইতে একটু গিয়ে দেখি আগে কোন প্রবলেম হয় কিনা। আমরা জানি ই বাক্যের দুইটাই হচ্ছে ব্যাপ্য, এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। এখন আমি যদি উল্টিয়ে দেই, কোনো প্রবলেম নাই, নিখুঁত ব্যাপ্য, এখানেও ব্যাপ্য, এখানেও ব্যাপ্য। তাহলে এই মানুষটা এখানে চলে গেল, প্রথম নিয়ম ঠিক আছে। নিখুঁতটা এখানে চলে আসলো, দ্বিতীয় নিয়ম ঠিক আছে। নয় নয়, তৃতীয় নিয়ম ঠিক আছে। চতুর্থ নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, এখানে ব্যাপ্য নয় কোনো কিছু নেই, দুইটাই ব্যাপ্য, সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সুতরাং ই থেকে ইতে গেলে আমার কোনো প্রবলেম নাই, ই বাক্যের আবর্তন হবে ই। মনে থাকবে একটা কথা, মনে রাখো, চারটা একসাথে পরীক্ষায় আসে না, যে কোনো দুটো আসে। যখন দুটো আসে, তাহলে তোমাকে সেই দুটোটা ডিটেলস পড়তে হবে, বইতে সব লিখে দেওয়া আছে। নিয়মগুলো তুমি বারবার করে দেখবে, ক্লাসটা ভালো করে দেখবে, দেখার পরে নিয়মটা তুমি পড়বে, পড়ার পরে নিজের মতো করে লিখবে তুমি কীভাবে লিখেছো। ঠিক আছে? আচ্ছা, এখন চলে যাই আই বাক্যে। আই হচ্ছে আই বা বিশেষ সদর্থক। আচ্ছা, একটা আই বাক্য লিখে আগে বুঝে নিই। আই বাক্য হচ্ছে, যেমন ধরো, কিছু কিছু ফল হয়
কিছু ফল হয় মিষ্টি। এটা হচ্ছে, এখানে লিখি, এটা হচ্ছে আই। ধরো তুমি কিছু পারো না, এখানে লিখলে না, তুমি জাস্ট এখানে লিখলে মিষ্টি, এখানে হয় আছে, হয় লিখলে, এখানে লিখলে ফল, উদ্দেশ্য জায়গা, বিধ জায়গা উদ্দেশ্য, উদ্দেশ্যের জায়গা বিধ, গুণ একই। এখন ধরো তুমি বললে যে মিস আমি, এ যদি সদর্থক হয়, আই যদি সদর্থক হয়, এও তো সদর্থক, তাহলে আমি এখানে এ লিখে দিই। আপনি তো বলেছেন যেখানে সার্বিকে যাওয়া যায় সেখানে কেন আমি বিশেষে যাব। একটা কথা মনে রেখো, অবরোহ অনুমানের, আমি একটা উদাহরণ পড়েছিলাম বৈশিষ্ট্য, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। মানে সিদ্ধান্তটা, এটা তো সিদ্ধান্ত, কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হবে না। এখানে খেয়াল করো, আশ্রয় বাক্য হচ্ছে আই, আই মানে বিশেষ, আর এ হচ্ছে সার্বিক। আমি কখনোই অবরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে আসতে পারবো না, সার্বিক থেকে বিশেষ আসতে পারবো। তাহলে কথাটা মনে রেখো, মানে অবরোহ অনুমানে বড় থেকে ছোটতে আসা যায়, ঠিক আছে, কিন্তু কখনোই ছোট থেকে বড়তে আসা যায় না। যেমন অবরোহ কি বলেছিলাম, সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সব কবি হয় মরণশীল। খেয়াল করে দেখো, সব মানুষ হয় মরণশীলটা ছিল প্রধান আশ্রয় বাক্য। সেকেন্ড, সব কবি হয় মানুষ, ইয়েতে সিদ্ধান্ত আমি কি বলেছি, সব কবি হয় মরণশীল, সব কবি সব মানুষ থেকে ছোট। তাহলে এখানে মনে রাখো, এটা যেহেতু অবরোহ অনুমান, এখানে আমি এ নিতে পারবো না, অর্থাৎ আমি এখানে সব লিখতে পারবো না, এখানে আমাকে নিতে হবে আই। তাহলে মনে রাখো, আই বাক্য থেকে আমরা কি পাই, আই বাক্য থেকে আমরা পাই আই। এখানে আমি লিখবো কি, কিছু মিষ্টি হয় ফল, বা কিছু মিষ্টি বস্তু হয় ফল। আমি এখানে ক্লিয়ার করে আইটা আবার দেখিয়ে দিচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি তোমাদের। ব্যাখ্যা বই থেকে পড়বে। আই, আগে বাক্যটা লিখে দিই, আই বাক্য হচ্ছে কি, কিছু ফল হয় মিষ্টি, সুতরাং কিছু, শুধু কিছু মিষ্টি হয় লিখলে কেমন হয়, তো কিছু মিষ্টি বস্তু লিখে দিই, বস্তু হয় ফল। এর পাশে তোমরা জানো আবর্তনীয় আর আবর্তিত লিখতে হবে। এখন দেখো তুমি কি করবে, এটা নিয়ম হচ্ছে কি, তুমি এটা লেখার পরে তুমি তোমার নিয়মটা দেখবে, 4টা নিয়ম যে পড়েছ, উদ্দেশ্যের জায়গায় বিধ, ঠিক আছে 1 নাম্বার, বিধের জায়গায় উদ্দেশ্য, ঠিক আছে 2 নাম্বার, 3 নাম্বার গুণ 1, 3টা নিয়মই ঠিক আছে। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, এখানে দেখো দুইটাই অব্যাপ্য, এই যে আই বাক্যের দুইটাই অব্যাপ্য, তাহলে এইটাও অব্যাপ্য, এইটাও অব্যাপ্য, উল্টায় দিলেও এটা অব্যাপ্য, উল্টায় দিলেও এটা অব্যাপ্য, তাহলে এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। সুতরাং আই বাক্যের ঠিক যেভাবে লিখেছ, উদাহরণটা তুমি যেভাবে লিখেছ সেই কথাগুলোই নিচে লিখে দেবে, আই বাক্যের আবর্তন হবে আই। এখন চলে যাব ও বাক্য। ও বাক্য, একটা ও বাক্য আমি বারবার লিখলাম না, ও বাক্যের আবর্তন, তোমরা জানো যে আবর্তন যেহেতু করছি আমি বাক্য দিয়ে লিখে দিই সরাসরি। একটা ও বাক্য লিখি, কিছু ফল নয় মিষ্টি, ঠিক আছে। এখন কিছু উল্টিয়ে দিই। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, ধরো এখানে তুমি কিছু জানো না, শুধু জানো উল্টায় দিতে হবে। মিষ্টি লিখলাম, এখানে বিধ, মিষ্টি লিখে শুধু মিষ্টি লিখতে হবে না, বস্তু লিখে দিলাম, না লিখলে ভুল হবে না। নয় আছে, নয় লিখতে হবে, ফল আছে, এখানে ফল লিখতে হবে। আচ্ছা, আমরা জানি ও হচ্ছে বিশেষ নর্থক, আরেকটা নর্থক বাক্য কি ই। এখন তুমি বলতে পারো মিস ই বাক্য নর্থক, আমি ইতে চলে যাই, ই লিখলে কি লিখতে হবে আমার এখানে সব, ওই একই প্রবলেম আয়ের মতো। ও বড় না ই বড়, দুইটা নর্থক ঠিক আছে, কিন্তু ওই যে একই কথা, বিশেষ থেকে আমি সার্বিকে আসতে পারবো না, আমার বিশেষ থেকে বিশেষে আসতে হবে। বিশেষ থেকে যদি আমি সার্বিকে আসি
তাহলে অবরোহণ মানে নিয়ম লঙ্ঘিত হয়। তাহলে আমাকে যেতে হবে সার্বিকে, বিশেষ ও হচ্ছে ও। আচ্ছা, এখন একটা কোশ্চেন তোমাকে প্রথমেই দিবে, ও বাক্যের আবর্তন কি সম্ভব? যদি 1 নম্বরে অ্যান্সার হয় তাহলে প্রথমেই বলবে এই কথাটা, নো, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কেন নয়? সেকেন্ড উত্তর, ও বাক্যের আবর্তন এই জন্য সম্ভব নয়। প্রথমে তুমি এই কথাটা লিখবে, যেখানে উদ্দেশ্যের জায়গায় বিধেয় ঠিক আছে, বিধেয়ের জায়গায় উদ্দেশ্য ঠিক আছে। ও বাক্যের নিয়মটা দেখো এখানে, ও বাক্যের আমি এখানে একটু লিখে দিচ্ছি, এবং দেখা যাচ্ছে না। ও বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য, ঠিক আছে। ও ব্যাপ্য নিয়ম সূত্রটা হচ্ছে এটা, অর্থাৎ উদ্দেশ্য অব্যাপ্য, আর বিধেয়টা কি? ব্যাপ্য। এই অব্যাপ্যটা যখন আমি পাল্টে দিই, এখানে কি হয়ে যায়? ব্যাপ্য হয়ে যায়, কেননা বিধেয় তো ব্যাপ্য। মনে পড়ছে? এই যে এই উদ্দেশ্য, যে দেখো সূত্রটাকে উদ্দেশ্য অব্যাপ্য লিখেছি, যখন আমি আবর্তন করি এই উদ্দেশ্যটা চলে যায় বিধেয়তে, তখন এই অব্যাপ্য পদটা কি হয়ে যাচ্ছে? ঠিক এই বাক্যের মতো এই অব্যাপ্য পদটা এখানে ব্যাপ্য হয়ে যায়। এই বাক্যে কেন সম্ভব ছিল? এ থেকে আমি আইতে যেতে পেরেছি, এ থেকে এতে যদি যাই তাহলে অব্যাপ্যটা ব্যাপ্য হয়ে যায়, সুতরাং এ থেকে আমি আইতে গিয়েছি। ওতে আমি কি করেছি? অব্যাপ্য থেকে ব্যাপ্য হয়ে যায়, কিন্তু ও থেকে তুমি ইতে যেতে পারবে না, কেননা বিশেষ থেকে সার্বিকে যেতে পারবে না। আবার ও থেকে আমি যদি ওতে যাই তাহলে অব্যাপ্যটা ব্যাপ্য হয়ে যায়, অর্থাৎ আবর্তনের 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হয়। সুতরাং ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তোমাকে এই আনসারটা লিখতে হলে তুমি শুধু এক কথায় যদি বলো ও বাক্যের আবর্তন সম্ভব নয়, 1 নম্বরে আনসার আসলে ঠিক আছে, কিন্তু যদি 2 নম্বরে আসে তোমাকে মিনিমাম তোমাকে এই উদাহরণটা লিখতে হবে। অ্যাটলিস্ট কথাও যদি তুমি না লিখতে পারো তাহলে তোমাকে এভাবে দেখিয়ে দিতে হবে, এটা অব্যাপ্য, এটা ব্যাপ্য। অব্যাপ্যটা ও বাক্যের যেহেতু নিচে লিখতে হবে, ও বাক্য হচ্ছে বিশেষ নর্থক বাক্য এবং ই বাক্য হচ্ছে নর্থক। কিন্তু অবরোহণ মানে আমরা বিশেষ থেকে সার্বিকে যেতে পারি না। বিশেষ থেকে বিশেষে গেলে আমাকে অব্যাপ্যটা ব্যাপ্য হয়ে যায়, তখন তুমি ওয়ার্ডগুলো লিখে দিবে, এখানে যেই ওয়ার্ডটা তুমি লেখো সেই ওয়ার্ডটা লিখে দিবে। সুতরাং যেহেতু বিশেষ থেকে বিশেষে গেলে 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হয়, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা আবর্তনে কি পড়লাম? তবে এখানে একটা কথা আছে, আরেকটি তোমাদের বইতে পেজ নাম্বার 143-তে ও বাক্যের আবর্তন করে দেখিয়েছেন, অর্থাৎ কিছু কিছু যুক্তিবিদ বলছেন যে ও বাক্যের আবর্তন সম্ভব, তবে তারা কি করেছেন? ও বাক্যটাকে আই যুক্তি বাক্যে রূপান্তর করেছেন, তখন তারা আই যুক্তি বাক্যের আবর্তন করেছেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এগুলো মুছলাম, কি দেখা যাবে? তারা কি করেছে, এটা মুছে দিলাম আমি, হ্যাঁ এগুলো মুছে দিই। কিন্তু মেন কথা হবে, কিন্তু ও বাক্যের আবর্তন হয় না। তারপরে যদি বলে ও বাক্যের কিছু, যদি বলে নিষেধমূলক আবর্তন, এটার নাম হচ্ছে নিষেধমূলক আবর্তন। অর্থাৎ বই থেকে পড়ে নেবে, পেজ নাম্বার হচ্ছে 143। এখানে একটা কোশ্চেনও দিতে পারি, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? তোমরা তখন বলবে নিষেধমূলক আবর্তন হচ্ছে সেই আবর্তন যেখানে যুক্তিবিদরা ও বাক্যকে আই বাক্যে রূপান্তর করে আই বাক্যের আবর্তন করেছেন, যদিও ও বাক্যের আবর্তন হয় না, তাকেই বলা হয় নিষেধমূলক আবর্তন। তারপর তুমি উদাহরণটা দিবে, তোমার একটা ও বাক্য লেখো, কিছু, বইতে যে উদাহরণ আছে কিছু জীব নয় মানুষ। আচ্ছা, বইয়ের উদাহরণটা দিয়ে আমি দেখাচ্ছি, কিছু জীব নয় মানুষ, ঠিক আছে? এখন তারা কি করেছে? এটাকে আই বাক্যে রূপান্তর করেছে, কি লিখছে? কিছু জীব হয় মানুষ। জাস্ট আমরা জানি ও বাক্য হচ্ছে নর্থক, আই হচ্ছে সদর্থক, আর কিছু কিছুতে একই, দুইটাই কিছু, আই বাক্য। এখন আই বাক্যটাকে তারা আবর্তন করেছে, কি লিখতে হবে? আয়ের জায়গায় কিছুর জায়গায় কিছু পাল্টে দাও, এখানে মানুষ, গুণের জায়গায় গুণ, বিধটা এখানে জীব। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের কি কোশ্চেন করি, আবর্তনের যে 4টা নিয়ম আমি পড়িয়েছি
সেই 4টা নিয়ম তোমাকে মিলিয়ে দেখাতে হবে। আমি ওই 4টা তো দেখিয়েছি, এখন মিলাও। এর থেকে এটাতে আসো। এখানের উদ্দেশ্য ছিল জীব, বিধি হয়েছে জীব। ঠিক আছে, ঠিক আছে। মানুষ ছিল, মানুষ হয়েছে। এখন দেখো আবর্তনে বলেছে যে গুণের পরিবর্তন হয় না, কিন্তু দেখো এই 2টা গুণের পরিবর্তন হয়ে গেছে, 9 ছিল 6 হয়েছে। আচ্ছা, তারা আবার কি করেছে, কিছু মানুষ নয় কিছু অমানুষ হয়। এখানে যুক্তিবিদরা এই পদটাকে, বিধেয় পদটাকে বিধেয়ের বিরুদ্ধ পদ যুক্ত করেছে। অর্থাৎ তারা হয় চিহ্নটাকে তারা কি বলেছে, এই অ দিয়ে আমি বোঝাচ্ছি, এটাকে আমরা হয় লিখেছি ঠিকই, কিন্তু এখানে নর্থক হবে, এখানে স্বরে দিয়ে বোঝাচ্ছি, কিন্তু স্বরেও অ্যাকচুয়ালি নর্থক না। আমার বিপরীত পদ বিরুদ্ধ পদ যখন আমি পড়িয়েছিলাম তখন কি বলেছে, স্বরেও দিয়ে যখন কোনো কথা লেখা হয় সেটা হয় বিরুদ্ধ পদ। তারা যে অমানুষ লিখেছে এটা বিধেয় না, এটা হচ্ছে বিধেয়ের বিরুদ্ধ পদ, কিন্তু আবর্তনে কখনো বিরুদ্ধ পদ বসবে না। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে নিষেধমূলক আবর্তনটা আবার বুঝিয়ে দিব। তবে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আবর্তনের চাপটা। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই।